বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, মঙ্গলে আছো। তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকে শুরু করছি প্রথম বর্ষের ওই ক্যালকুলাসের স্পর্শক অবিলম্বের সমীকরণ প্রথম পত্রের। আর তোমরা পরীক্ষার্থী, তাই ক্লাসগুলি পূর্বে চলে আসছে স্পেশাল ক্লাস। পূর্বে স্যাররা নিয়েছে, তোমার ক্যালকুলাস শুরু করেছে, আমি শেষ থেকে শুরু করলাম। আমি তোমাকে পড়াবো স্পর্শক অবিলম্ব, ম্যাক্সিমাম মিনিমাম, তারপরে চলে যাব যুগজীকরণ। আচ্ছা, দেখা যাক আজকের ক্লাসের বিষয় হচ্ছে, দেখো কি ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। দেখো পাশে একটা চিত্র আছে, চিত্রটা আঁকা হয়েছে অক্ষের সাপেক্ষে। আমরা জ্যামিতিক চিত্র যাই আঁকি না কেন, সব চিত্রই কি অক্ষের সাপেক্ষে আঁকাটা উত্তম, তাহলে তার পজিশনটা অবশ্যই বোঝা যাবে। খেয়াল করো, তোমরা দেখবা এই যে একটা রেখা লিখছি, এই রেখাটা সরল রেখা, তাকে বলে ট্যানজেন্ট। আর এইটা হচ্ছে বক্ররেখা, ফাংশনাল রেখা, y = f(x). বক্ররেখা এই বিন্দুতে ছেদ করছে, এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট বা স্পর্শ বিন্দু। আর ট্যানজেন্টের উপর লম্ব রেখার নাম হচ্ছে কি, নর্মাল। আর স্পর্শবিন্দু থেকে নির্দিষ্ট রেখা, অর্থাৎ ভূমির উপর বা হরিজন্টাল লাইনের উপর যদি যে রেখা কল্পনা করা হয় তাকে বলে পারপেন্ডিকুলার বা ভার্টিক্যাল লাইন, তাকে বলে লম্ব। আর স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তাকে বলে স্লোপ। আর স্লোপের বিপরীতে যে রেখাটা আছে সেটার নাম হচ্ছে সাবস্টেন্স, মানে অতিভুজ। তাহলে আমি যদি ত্রিভুজ কল্পনা করি, সেই ক্ষেত্রে এটার নাম হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আর স্লোপ মানে কি, ঢাল। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে একটি সরলরেখা যে কোণ উৎপন্ন করে তাকে, তার ত্রিকোণমিতিক অনুপাতে ট্যানজেন্টকে আমরা কি বলবো, ঢাল। এটা স্বাভাবিক সংজ্ঞা। গাণিতিক সংজ্ঞা আছে, একটি বক্ররেখার কোনো বিন্দুতে যদি এবং কেবল যদি একটি স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণমিতিক অনুপাত ট্যানজেন্টকে কি বলা হবে, ওই রেখার ঢাল বলে। কোন রেখা? তাহলে স্পর্শক, এই যে একটা সরলরেখা। তাহলে সকল সরলরেখাকে স্পর্শক বলা হবে না, যদি এবং কেবল যদি একটি বক্ররেখা বা একটি সরলরেখাকে স্পর্শ করে, তাহলে সেই সরলরেখাকে কি বলা হবে, স্পর্শক বলা হবে। তা সরলরেখার সংজ্ঞা কি, যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলবো, সরলরেখাকে সংযোগকারী রেখা যদি কোনো দিক পরিবর্তন না করে, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো কি রেখা, সরলরেখা। আর যদি দিক পরিবর্তন করে তাহলে সেটা হবে বক্ররেখা। অর্থাৎ সরল রেখা হতে হলে দুইটা বিন্দু যথেষ্ট হবে, বক্ররেখা হতে হলে দুই বিন্দু দ্বারা হবে না, বক্ররেখার উপর অসংখ্য বিন্দু। অর্থাৎ একটা সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকতে পারে। সরলরেখার শর্ত দিক পরিবর্তন করবে না, আর বক্ররেখার শর্ত প্রতি মুহূর্তে কি করবে, দিক পরিবর্তন করবে। যদি সরলরেখাটা কোনো রেখাকে সে কী করে, ছুঁয়ে যায় বা টাচ করে, তাহলে এই রেখাটাকে বলবো আমরা স্পর্শক। আচ্ছা, স্পর্শক রেখাটা বুঝলাম, তাহলে নর্মালও বুঝলাম। এখন ঘটনা হচ্ছে স্পর্শক এবং অবিলম্ব আমরা কিভাবে নির্ধারণ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু স্পর্শক রেখাটাকে আমরা সমীকরণ হিসেবে প্রকাশ করতে পারি, তার সরল রেখার সমীকরণ কি, সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ গঠনে বিন্দু কয়টা, একটা বিন্দু ও ঢাল যুক্ত, তাহলে সেই রকম সরলরেখার সমীকরণ কি, y - y1 = m × x - x1। এটা সরলরেখার সমীকরণ। m হচ্ছে কি, ঢাল, m হচ্ছে ঢাল। এটাকে ঢালকে আমরা বলতে পারি লিমিট, যদি অতি ক্ষুদ্র হয়, ∆x → 0 হয়, তাহলে ∂y/∂x কে আমরা লিখতে পারি dy/dx। তাহলে ঢাল সমান সমান কি, কুটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এই বিন্দুর আশেপাশে যদি একটা বিন্দু নেই, তাহলে তার ডিফারেন্সটা কি হবে, খুব ক্ষুদ্র হবে, অর্থাৎ কুটি দ্বয়ের অন্তর আর ভুজ দ্বয়ের অন্তর। সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা আসছে এইখান থেকে। এবং ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা দেখো, dy/dx = লিখতে পারি লিমিট x → 0 ∂y/∂x। তাহলে বৃদ্ধি বলছে ক্ষুদ্রতম বৃদ্ধি, তাহলে ক্ষুদ্রতম বৃদ্ধি রেখে তুমি চলে আসো, ∆x → 0 লিমিট ∆x → 0 y + ∆y - y। তাহলে কি মানে কোনো পরিবর্তন হলো না, নিচে লিখতে পারো ∆x। তাহলে যদি আমি ফাংশনটাকে চলকের মাধ্যমে বা চলকের লিমিটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি y যদি f(x) হয়, তো y + ∆y লিখতে পারি f(x + ∆x - f(x) / ∆x।
ডেল এক্সটা হচ্ছে যে এই যে রেখাগুলি ক্ষুদ্রতম পার্থক্য, এইটুকু ক্ষুদ্র পার্থক্য ডেল এক্স, আর তার চেয়ে ক্ষুদ্র পার্থক্য ডেল টেন্ডস টু জিরো হলে আরও খুব কাছাকাছি, তাহলে একটা বিন্দুর কাছাকাছি মান পাওয়া যাবে, তখন সেটা হয়ে যাবে ডিওয়াই বা ডিএক্স, সেটা হবে ডিএক্স। তাহলে এইটা যদি হয়, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল সূত্র, অর্থাৎ লিমিটের সাথে সে কি সম্পর্কযুক্ত। তাহলে আমরা এইচ লিমিট দ্বারা প্রকাশ করি, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইটা হচ্ছে লিমিট। তাহলে অন্তরীকরণের প্রথম চ্যাপ্টারেই তোমার ছিল লিমিট, কারণ অন্তরীকরণটা লিমিট বা সীমা থেকে উৎপত্তি, এটা একটু বলে ফেললাম। সেই ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে ট্যানজেন্ট এবং নর্মাল সংক্রান্ত যত সমস্যা আছে সেই সমস্যাগুলি সমাধান করব। তাহলে এই ক্ষেত্রে x1 y1 স্পর্শবিন্দু দেখতে পারো, স্পর্শবিন্দু dx of y equal to স্পর্শ বিন্দুতে ঢাল, স্পর্শবিন্দুতে কার ঢাল? স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল। বিন্দুতে কি কিসের ঢাল? স্পর্শকের ঢাল। আবার মাইনাস 1/ddx of y সমান সমান স্পর্শ বিন্দুতে অবিলম্বের ঢাল, অবিলম্বের ঢাল, অবিলম্বের ঢাল। অর্থাৎ বোঝা গেল লম্ব রেখা মানে কি? এটা স্পর্শকের উপর লম্ব, তো লম্ব হওয়ার শর্ত কি? ঢাল দৈর্ঘ্যের গুণফল -1 হবে, অর্থাৎ একটা আরেকটার গুণাত্মক বিপরীত। তাহলে স্পর্শকের ঢাল যদি dy/dx হয়, তাহলে অবিলম্বের ঢাল হবে -1/dy/dx, দুইটা গুণ করলে -1 হয়, অর্থাৎ m1 × m2 = -1 সূত্রকে কি করে সমর্থন করে। এটা আমরা সরলরেখায় পড়ে আসছি। তাহলে এটা হচ্ছে অবিলম্বের ঢাল। তাহলে আমার স্পর্শবিন্দু অবশ্যই লাগবে এবং ঢালও লাগবে। তাহলে শর্ত সাপেক্ষে যাও, সমীকরণ গঠন বা শর্তসমূহ লেখো। শর্ত সমূহ 1 নম্বর, স্পর্শ বিন্দু থাকা আবশ্যক। স্পর্শবিন্দু থাকা কি আবশ্যক? অবশ্যই স্পর্শবিন্দু লাগবে। যদি না থাকে তাহলে নিম্মুক্ত শর্ত সাপেক্ষে বিন্দু নির্ণয় করতে হবে, এ নম্বর, এক্স অক্ষকে বক্ররেখা সেট করলে y = 0। বি নম্বর, স্পর্শক এক্স অক্ষকে সেট করলে, স্পর্শক কি করলে? স্পর্শক এক্স অক্ষকে সেট করলে কিভাবে সেট করতে পারে দেখো। 1 নম্বর D1, স্পর্শক এক্স অক্ষকে সেট করলে এক্স অক্ষের উপর লম্ব হলে ddx of y = 1/0, কারণ কি tan 90 ডিগ্রি। 2 নম্বর, এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে dy/dx = ±tan θ। 3 নম্বর, এক্স অক্ষের সাথে থিটার নির্দিষ্ট
কোণ উৎপন্ন করলে নির্দিষ্ট কোণ কি করলে উৎপন্ন করলে dy dx ইকুয়াল টু tan থিটা। আর এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন প্লাস মাইনাস হবে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে কোণ উৎপন্ন করলে tan থিটা, ঋণাত্মক দিকে হলে মাইনাস tan থিটা। তাহলে এক্স অক্ষের তোমার এক্স অক্ষের সাথে থিটা কোণ নির্দিষ্ট কোণ উৎপন্ন করলে dy dx ইকুয়াল টু tan থিটা। আবার সি নম্বরে আসো, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে dy dx ইকুয়াল টু 0। কারণ কি আমরা আগে বলছি একটি সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ত্রিকোণোপাত ট্যানজেন্টকে আমরা কি বলবো ঢাল বলবো। তাহলে অর্থাৎ একটি সরলরেখা এক্স অক্ষের সাথে কি করতে হবে কোণ বা স্লোপ উৎপন্ন করতে হবে। যদি কোণ উৎপন্ন করে তাহলেই তাকে ঢাল বলবো। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে সে এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করতে পারে না, কোনো কোণ উৎপন্ন করতে পারে না। আর কোনো কোণ উৎপন্ন করতে পারে না বিধায় শূন্য অবস্থান করবে। তাহলে tan 0 ইকুয়াল টু 0, তাহলে dy dx ইকুয়াল টু 0। এই শর্ত সাপেক্ষে আমরা কি করব বিন্দু নির্ণয় করব। তাহলে এনবিটা কি হলো, শর্তের এনবি হচ্ছে, দেখে ফেলো, শর্তের এনবি হচ্ছে এনবি বক্ররেখাকে বা সরল রেখাকে অবশ্যই একবার অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, ক্ষুদ্রতম চলকের সাপেক্ষে, ক্ষুদ্রতম চলক কোনটা, dy dx যদি অন্তরীকরণ হয় এটা হচ্ছে ক্ষুদ্রতম চলক। কারণ স্বাধীন চলকের একটা ক্ষুদ্রতম অংশকে আমরা বলবো ক্ষুদ্রতম চলক। তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এক্সাম্পল চলে আসি, দেখো এক্সাম্পল এক নম্বর বলছে y কিউব ইকুয়াল টু 3x, y কিউব ইকুয়াল টু 3x। রেখাটি x অক্ষকে ছেদ করলে, x অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। স্পষ্ট আশা করি বুঝতে পারছো যে y কিউব ইকুয়াল টু 3x রেখাটি x অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুতে কি স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। তো এখানে y কিউব সলিউশন, y কিউব ইকুয়াল টু 3x, এটা হচ্ছে এক নম্বর রেখা। x অক্ষকে ছেদ করায় y ইকুয়াল টু 0। x অক্ষকে ছেদ করায় কি হয়েছে y ইকুয়াল টু 0। তাহলে y এর মান 0 বসালে 3x, x ইকুয়াল টু 0। সুতরাং ছেদবিন্দু 0 0, অর্থাৎ মূল বিন্দুতে ছেদ করে ফেলছে। ঠিক আছে, ছেদবিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে যদি স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলে তাহলে কি করতে হবে, ফাংশনটাকে একবার অন্তরীকরণ, 1 নং বক্ররেখাকে ক্ষুদ্রতম চলক x হিসাবে 1 নং বক্ররেখাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই।
এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ করলে কি দাঁড়ায় 3y²। কোন সূত্রকে সমর্থন করছে? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা চলকের ঘাত থাকলে আমরা এক্স টু দি পাওয়ার এন সূত্রকে সমর্থন করাবো। দেখো পাওয়ারটাকে সহগ হিসাবে নিয়ে আসবে এবং পাওয়ার থেকে কি এক বাদ যাবে, এটা মূল নিয়মের প্রমাণ আমরা করেছি। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এইখানে পাওয়ার কত ছিল? 3 ছিল। তাহলে 3 পাওয়ার হিসেবে চলে আসবে ওয়াই থেকে বাদিটা। কিন্তু যাকে এক্স কল্পনা করলাম সে কি এক্স কার সাপেক্ষে করছি? এক্স এর সাপেক্ষে। ওয়াইয়ের ভিতরে এক্স বিদ্যমান, তাই ওয়াইকে আমরা আবার করতে হবে। ওয়াইকে কার সাপেক্ষে করবো? এক্স এর সাপেক্ষে করতে হবে, কারণ যাকে এক ধরেছি সে যদি প্রকৃত এক্স না হয় সেই ক্ষেত্রে তাকে আবার কি করতে হবে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে ধরো 3 আছে, 3 কনস্ট্যান্ট, অন্তরজ যুগজ বা লিমিটে যাই থাকবে না ধ্রুবক সর্বদা কি থাকবে? ধ্রুবক থাকবে, এটার কোনো হবে না। তার সাথে যে চলক আছে চলকের অন্তরজ হবে, চলক এক্স এর অন্তরজ আছে 1। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত? 1/y²। দেখে ফেললাম 1/y²। তাহলে এই ক্ষেত্রে ঢালটা কত হবে? কি ঢাল কত আসে? তাহলে আমার বিন্দু কত ছিল? 0 0 মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুতে ঢাল যদি 1/0 হয়, এটা হচ্ছে 1/0 বা অসংজ্ঞায়িত, অর্থাৎ ঢাল পাওয়া যাবে না, অসংজ্ঞায়িত। ঢালটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত হয়েছে ঢাল ডিওয়াই ডিএক্স। তাহলে ঢালের অন্তর্গত কোণ কত? যদি বলে ঢালের অন্তর্গত কোণ, তো কোণ নির্ণয় করো, নির্ণয় করো। যদি ঢালের অন্তর্গত কোণ নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে তুমি কি কাজ করবা? ঢালের অন্তর্গত কোণ, তাহলে ডিওয়াই ডিএক্স আমরা জানি কি tan θ, ঢাল ইকুয়াল টু 1/0। তাহলে tan θ 1/0 অসংজ্ঞায়িত। তাহলে এটাকে এইভাবে না দিয়ে আমরা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/0। তাহলে কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত? tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত? 90 ডিগ্রি, π/2। থিটা ইকুয়াল টু কত? π/2। অর্থাৎ রেখাটা কি করছে? স্পর্শক কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ ঢাল অসংজ্ঞায়িত হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কাজগুলি করে ফেলবে একটা শর্তগুলি। 2 নম্বর এক্সাম্পল দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চ্যাপ্টারটা সহজ আছে। এক্সাম্পল 2 দেখো, y² ইকুয়াল টু 4x, এর 1 নম্বর রেখা। কি এটা? এটা কি পরাবৃত্ত। তো পরাবৃত্তটি পরাবৃত্তটি 2 4 বিন্দুতে একটি সরলরেখাকে স্পর্শ করলে সরলরেখা কি করলে? স্পর্শ করলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। সলিউশন। এখানে দেখো একটা জিনিস, বক্ররেখা আছে এবং স্পর্শবিন্দু দেওয়া আছে। তাহলে বিন্দু নির্ণয় করতে হবে না? স্পর্শবিন্দু থাকা আবশ্যক, আসছে। তাহলে একবার অন্তরীকরণ করো। 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে 2y dy dx ইকুয়াল টু 4। তাহলে dy dx ইকুয়াল টু 2/y। কোন বিন্দুতে ঢাল নির্ণয় করবো? 2 4 বিন্দুতে স্পর্শকের ঢাল ddx of y ইকুয়াল টু 2 4 বিন্দুতে। তাহলে 2 আর y এর মান কত? 4 সমান কত হলো? হাফ।
তাহলে ঢাল বের হলো, বিন্দু বের হলো। এখন চলে আসো 2, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে কি লিখতে পারবো? সূত্রটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু dy dx ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু হাফ ইন্টু x মাইনাস 2। তাহলে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ চলে আসলো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এইভাবে ধারাবাহিকতা অবলম্বন করবা, কৌশলগুলি দেখবা, শর্তগুলি প্রয়োগ করবা, তাহলে তোমাদের অঙ্ক কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে, কঠিন হবে না। x মাইনাস 2y মাইনাস 2 প্লাস 8 ইকুয়াল টু 0। সুতরাং x মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে স্পর্শকের কি সমীকরণ? কিসের সমীকরণ? স্পর্শকের সমীকরণ। তাহলে 2, 4 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ কি লেখা ছিল? y মাইনাস y1 অবিলম্বের ডাল 1 বাই ddx অফ y ইকুয়াল টু x মাইনাস x1। তাহলে স্পর্শকের ডাল যদি ডিওয়াই dx হয়, তো এই বিন্দুতে অবিলম্বের ডাল কত? 1 বাই ডিওয়াই dx। কারণ একই বিন্দুতে স্পর্শকের ডাল, একই বিন্দুতে অবিলম্বের ডাল, তাদের ডালদের গুণফল যদি -1 হয়, তাহলে তারা কি পরস্পর লম্ব? তাহলে কি নর্মাল, মানে নর্মাল কি অবিলম্ব একটা লম্ব, আর ট্যানজেন্ট সেটা লম্ব, তারা পরস্পর কি করছে? লম্বভাবে অবস্থান করছে। আবার স্পর্শবিন্দু থেকে নির্দিষ্ট রেখা অর্থাৎ হরিজন্টাল রেখার উপর লম্ব রেখা, এটা সাধারণ লম্ব, এটাকে বলে পারপেন্ডিকুলার, মানে একটার উপর দণ্ডায়মান। এটা দণ্ডায়মান, ওইটা তো দণ্ডায়মান নয়। আচ্ছা, তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1 বাই হাফ ইন্টু এক্স মাইনাস 2। তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 4। 2x প্লাস 4। তাহলে 2x প্লাস y মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তার কি অবিলম্বের সমীকরণ। তাহলে অবিলম্বের সমীকরণ স্পর্শক অবিলম্বের সমীকরণ পরস্পর লম্ব। কেমন বুঝলাম? x ও y এর সহগ দ্বয় পরস্পর স্থান বিনিময় করবে, y এর চিহ্ন পরিবর্তন করবে, ধ্রুবক পরিবর্তনশীল। x ও y এর সহগ দ্বয় হয়েছে, x এর সহগ হয়েছে 1, y এর সহগ হয়েছে 2, এখানে হয়েছে x এর সহগ 2, y এর সহগ 1। প্রথম শর্তকে স্থান বিনিময় করেছে। আর দ্বিতীয় শর্ত হয়েছে y এর চিহ্ন পরিবর্তন, y হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, ধ্রুবক পরিবর্তনশীল, ধ্রুবক হচ্ছে 6, এখানে হচ্ছে -8। তাহলে আশা করি তোমরা কে স্পর্শক অবিলম্বের সমীকরণগুলি বুঝতে পারছো। এইভাবে অঙ্কগুলি করবে, তাহলে অবশ্যই তোমরা সহজে অঙ্কগুলি বুঝতে পারবে। আর পরীক্ষার মাঝে স্পর্শক অবিলম্ব থেকে একটা অঙ্ক থাকবে বা থাকে। এক্সাম্পল 3। এক্সাম্পল 3, x কিউব প্লাস 3x প্লাস 4 y ইকুয়াল টু এত। বক্ররেখাটি রেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে x অক্ষের সমান্তরাল হলে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। কি হয়েছে? তোমাকে স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এত বক্ররেখার স্পর্শক কার সমান্তরাল? এই বক্ররেখার স্পর্শক, এই যে একটা বক্ররেখা, এই বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল। আর এই বক্ররেখার স্পর্শকটা কি? x অক্ষের সাথে কি থিটা কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, তাহলে সলিউশনে যাও। y ইকুয়াল টু x কিউব প্লাস 3x প্লাস 4 উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে ddx অফ y ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 3
ধ্রুবকের সাথে কোনো চলক না থাকলে তার অন্তরাল সর্বদা 0, আর ধ্রুবকের সাথে যদি চলক থাকে ধ্রুবকটাকে গুণনীয়ক হিসেবে রেখে চলকের অন্তরাল তার সাথে গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে এটা। তাহলে এত প্রশ্ন মতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে স্পর্শকের ঢাল ddx of y equal to 0, অর্থাৎ 3x square plus 3 equal to 0, x square plus 1 equal to 0, x square equal to minus 1, তাহলে x equal to plus minus root over of minus 1 সমান plus minus I। কি আসলো? জটিল চলে আসলো। তাহলে জটিল চলে আসুক আর যাই চলে আসে কল্পনাতীত কল্পনা করা যাবে। যে জায়গায় এটা তোমার পয়েন্ট দিচ্ছে স্পর্শবিন্দু, সেটা কল্পনাতীত বিন্দু, এখানে বিন্দু আঁকা সম্ভব না সমতলের উপর। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস আই, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস আই যদি বসায় দাও তাহলে y মান কি আসবে? এখন যাও প্রদত্ত সমীকরণ থেকে ভাই সমীকরণ থেকে কি প্রদত্ত সমীকরণ থেকে যখন x ইকুয়াল টু আই তখন y equal to I cube plus 3i plus 4, I cube মানে মাইনাস I, কারণ I স্কোয়ার সমান কত? I স্কোয়ার কত? মাইনাস 1 প্লাস 3i প্লাস 4, তাহলে বোঝা গেল 2i প্লাস 4, x equal to মাইনাস I, তখন y equal to মাইনাস I cube মাইনাস 3i প্লাস 4, তাহলে এখানে কত হলো? i প্লাস i মাইনাস 3i প্লাস 4 মাইনাস 2i প্লাস 4, তাহলে স্পর্শবিন্দু আমরা পেয়ে গেলাম। স্পর্শবিন্দু কোনটা? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আর জটিল রাশি বা জটিল কোণগুলি কী রূপে আসে? যুগল রূপে আসে। সুতরাং নির্ণেয় স্পর্শবিন্দু i, 2i প্লাস 4, আরেকটা হচ্ছে মাইনাস i, মাইনাস 2i প্লাস 4। আনসার কমপ্লিট। এই স্পর্শবিন্দু পেয়ে গেলাম। এই স্পর্শবিন্দুকে বলা হয় হারমোনিক পয়েন্ট, অর্থাৎ কে যুগল রূপে আসে। তাহলে i এর বিপরীত হচ্ছে মাইনাস i, আবার 2i প্লাস 4 এর বিপরীত হচ্ছে মাইনাস 2i প্লাস 4, অর্থাৎ i এর চিহ্নের পরিবর্তন করলে এটা হবে কে কম্পোজিট নাম্বার, অর্থাৎ কনজুগেট যুগল রূপে। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা এইভাবে কি করব? বিন্দুগুলি নির্ণয় করে ফেলব। আবার এটা এক্সাম্পল 4, y equal to x into x minus 1, বক্ররেখাটি x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে স্পর্শ করে, তার মূল বিন্দুতে স্পর্শ করলে এ ইকুয়াল টু হোয়াট? এর মান কত? এক অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে এর মান কত? তাহলে প্রথমে আসো সলিউশনে y ইকুয়াল টু ax ইন্টু এক্স মাইনাস 1, y ইকুয়াল টু ax স্কোয়ার মাইনাস এক্স, উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই, উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই। কি পাই? কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে রাখতে পারে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ddx of y equal to 2ax minus a। তাহলে কোন বিন্দুতে বলছে? মূল বিন্দুতে। মূল বিন্দুতে, অর্থাৎ 0, 0 বিন্দুতে স্পর্শকের ঢাল
জিরো বিন্দু স্পর্শকের ঢাল, এটা কত আসছে? জিরো বিন্দু স্পর্শকের ঢাল ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস এ, তাহলে মাইনাস এ হলো। মূলত স্পর্শকের ঢাল নির্ণয় যখন মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো 30 ডিগ্রি উৎপন্ন করলে মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে স্পর্শকের ঢাল ddx of y equal to tan 30 ডিগ্রি 1/√3, অর্থাৎ মাইনাস এ ইকুয়াল টু 1/√3। সুতরাং এ ইকুয়াল টু মাইনাস 1/√3, অর্থাৎ এ এর মান চলে আসলো। তাহলে মূল জিনিসগুলি হলো তোমাদের প্রশ্ন দেখে উত্তরগুলি করতে হবে। সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 বক্ররেখাটি এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে এ ইকুয়াল টু ভাব, যখন মূল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একবার অন্তরীকরণ করে বিন্দুর সাপেক্ষে ঢাল নির্ণয় করবে। আবার যেহেতু এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর মান বের করে তাহলে এই দুইটা মান ডিওয়াই ডিএক্স এর মান 1/√3 আর এখানে ডিওয়াই ডিএক্স এর মান মাইনাসে, তাহলে মাইনাস এ ইকুয়াল টু 1/√3, এ ইকুয়াল টু মাইনাস 1/√3। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পূর্বের ক্লাসের ধারাবাহিকতা পরবর্তী ক্লাসগুলি মনোযোগ সহকারে করতে চেষ্টা করবে। তোমাদের শুভকামনায় আজ এখানেই শেষ।